পরিচয় হারিয়ে ফেলা এক রহস্যময় মানুষের সত্যানুসন্ধান, ভালোবাসার আকুলতা এবং ছলে বলে গড়ে তোলা অস্তিত্বের জটিল টানাপোড়েন আপনাকে নিয়ে যাবে গভীর মনস্তাত্ত্বিক অনুভূতির এক দারুণ রোলার কোস্টারে, যেখানে প্রতি মুহূর্তে লুকিয়ে আছে শঙ্কা ও চরম শিহরণ। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2022 সালে মুক্তি পাওয়া মিস্ট্রি রোমান্টিক মুভি আ ম্যান। গল্পটি উপর থেকে অত্যন্ত সাধারণ মনে হলেও আদতে এটি কিন্তু একেবারেই সাধারণ নয়। এটি এক রহস্যময় মানবের গল্প, যার পুরো জীবনটাই গড়ে উঠেছিল এক নিখুঁত মিথ্যের ওপর। আর তার জীবনের যে সামান্য অংশটুকু সত্য ছিল, সেই সত্যটা ছিল অত্যন্ত ভয়ানক। এই সিনেমাটি 11টি বিভাগে মনোনয়ন পাওয়ার পাশাপাশি 10টি ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কারও জিতে নিয়েছে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্প জুড়ে রয়েছে টান টান রোমাঞ্চ। আর হ্যাঁ, অ্যাশনস অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্পের শুরুতে তাইসুকে নামের এক ব্যক্তিকে দেখানো হয়। তার ঠিক পাশেই বসে রয়েছে রির একটি ছোট্ট স্টেশনারি দোকান আছে। সে তার ছোট ছেলের কথা স্মরণ করে অঝরে কাঁদছে, যে কিছুদিন আগেই পরলোক গমন করেছে। ঠিক এমন সময় সেখানে এসে পৌঁছায় দাইসুকে নামের এই লোকটি। সে রির এমন বেকুল অবস্থা দেখলেও বুঝতে পারে না সে কেন কাঁদছে, তাই দ্বিধায় পড়ে সে কিছু জিজ্ঞেসও করতে পারে না। তবে রির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে তার বড্ড ইচ্ছে করে রির চোখের জল পরম মমতায় মুছিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে না পেরে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর রি তার মায়ের কাছে ফিরে যায়। ইউটো নামের তার আরও একটি ছেলে রয়েছে। নিজের ছোট সন্তানকে হারানোর তীব্র কষ্ট বুকের গহীনে চেপে রেখে রি পরিবার সামলে চলে। বিশেষ করে ইউটোর প্রতি এমনভাবে যত্ন নেয় যেন কিছুই হয়নি। এখন ইউটো বাইরে খেলতে যায় এবং বন্ধুদের সঙ্গে বেশ আনন্দে সময় কাটায়। অন্যদিকে পার্কের সিঁড়িতে আবারও দেখা যায় দাইসুকে। সে রির দোকান থেকে কেনা স্কেচবুকে বাইরে খেলতে থাকা শিশুদের ছবি আঁকছে। এদিকে রির জীবনে এমনিতে কষ্টের কোনো শেষ নেই। তার উপর প্রতিবেশী প্রতিনিয়ত তার মায়ের কাছে এসে নিজের নাতি নাতনিদের গল্প শোনায়। সে বলে সে কেবল অপেক্ষা করছে কবে নাতি নাতনিরা বড় হবে আর সে তাদের বড় হওয়া দেখবে। এসব কথা শুনে রির মাও নিজের হারানো নাতির কথা মনে করে কেঁদে ফেলেন, যেন পুরনো গভীর ক্ষতটা আবার নতুন করে জেগে ওঠে। এদিকে দাইসুকে আবারও রিকে দেখার অজুহাতে স্কেচবুক কেনার উদ্দেশ্যে তার দোকানে হাজির হয়। তাকে দেখে রির প্রতিবেশী বলে ওঠে, তুমি তো বেশ সুন্দর ছবি আঁকো, তাই না? কিন্তু দাইসুকে কোনো জবাব না দিয়ে দ্রুত নিজের কেনাকাটা শেষ করে বেরিয়ে আসে। আজও সে রির চোখের দিকে তাকিয়ে তার অন্তরে লুকিয়ে রাখা পুঞ্জীভূত কষ্টগুলোকে বুঝে নেয়। পরের দিন তাইসুকে তার নিজের কাজে ব্যস্ত থাকে। সে মূলত গাছ কাটার কাজ করে এবং এই কাজে সে বেশ দক্ষ। কিন্তু প্রতিদিন একই ধরনের জীবন কাটাতে কাটাতে মানুষের মন মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে। দাইসুকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। সে কাজ করতে করতে বড্ড একঘেয়ে অনুভব করছে। জীবনের এই তোতা পাখির মতো পুনরাবৃত্তি যেন তার আর ভালো লাগছে না। আর সে কারণেই মনকে একটু প্রশান্তি দিতে সে স্কেচ করে। কাজের ফাঁকে সামান্য সময় পেলেই সে স্কেচ করতে বসে যায়, যাতে দ্রুত স্কেচবুকের পাতাগুলো শেষ হয়ে যায় এবং সে আবারও রিকে দেখার অজুহাতে তার দোকানে যেতে পারে। কিন্তু এবার সে সাহস করে রিকে জিজ্ঞেস করেই ফেলে, আমরা কি বন্ধু হতে পারি? তারপর পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, না, হয়তো আমার এসব ভাবা ঠিক হচ্ছে না, আপনি তো আগে থেকেই বিবাহিত। হঠাৎ করেই তার রির স্বামীর কথা মনে পড়ে গিয়েছিল। ঠিক তখনই রি অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দেয়, না, বিষয়টা তেমন নয়, আমি আগে বিবাহিত ছিলাম, কিন্তু এখন আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমরা তো অবশ্যই বন্ধু হতে পারি। এরপর রি ধীরে ধীরে দাইসুকের কাছে নিজের পরিবারের কথা ব্যক্ত করতে শুরু করে, কারণ কোথাও না কোথাও তারও দাইসুকের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগছিল। কিছুদিন পর দাইসুকে রির বাড়িতে বেড়াতে আসে এবং সে রির অতীত জীবন সম্পর্কে জানতে চায়। তখন রি নিজের মনের জমাট বাঁধা সব কথা খুলে বলে এবং এক নিষ্পাপ শিশুর মতো কাঁদতে কাঁদতে তার করুণ ইতিহাস জানায়। তার ছোট ছেলে রিও ক্যান্সারে আক্রান্ত ছিল। রি এবং তার স্বামী সিদ্ধান্ত নিয়েছিল তাকে দ্রুত ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে।
কিন্তু তারা শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। যে শিশুটি এখনও ঠিকমতো পৃথিবীটাই চিনতে পারেনি, সেই নিষ্পাপ বেচারা মাত্র 2 বছর বয়সে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। এর পরপরই রি তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নেয়, কারণ স্বামীকে দেখলেই তার বারবার ছোট্ট রিওর কথা মনে পড়ত। এইসব বেদনা বিধুর কথা বলতে গিয়ে রির পুরনো স্মৃতিগুলো আবার তাজা হয়ে ওঠে এবং তার শুকিয়ে যাওয়া ক্ষত যেন পুনরায় তীব্র যন্ত্রণা দিতে শুরু করে। দাইসুকে রির এই করুণ অবস্থা সহ্য করতে পারে না। সে নিজের হাত বাড়িয়ে রির হাত শক্ত করে ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সে আবারও রির সাথে গভীর আবেগে কথা বলতে শুরু করে। কখন যে সময় গড়িয়ে গভীর রাত হয়ে গেছে তা তারা কেউই টের পায় না। এরপর দাইসুকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হতে গেল। ঠিক তখনই রি আবেগে আপ্লুত হয়ে তাকে চুম্বন করে। দাইসুকে কিছুটা অবাক হয়ে সামনে এগোতে গেলে সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায়। হঠাৎ কোনো এক পুরনো ভয়াবহ স্মৃতি যেন তার চোখের সামনে ভেসে ওঠে এবং সে অত্যন্ত অস্থির হয়ে পড়ে। তার যেন শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। তখন রি তাকে জড়িয়ে ধরে অভয় দিয়ে বলতে থাকে, সব ঠিক আছে দাইসুকে, সব ঠিক হয়ে যাবে। এভাবেই আনন্দের সাথে সময় কাটতে থাকে এবং পরবর্তীতে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের কোল আলো করে একটি মিষ্টি কন্যা সন্তানের জন্ম হয় এবং তারা অত্যন্ত সুখে দিনাতিপাত করতে থাকে। দাইসুকে ইউটোকে নিজের সন্তানের মতো ভালোবাসে এবং তার সর্বোচ্চ খেয়াল রাখে। ইউটোর স্কুল থেকে বাচ্চাদের ট্রিপের জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হবে, তাই ইউটো দাইসুকে কাছে অনুমতি নিতে আসে। কিন্তু দাইসুকে ভালো করেই জানে ইউটো কত চঞ্চল, তাই তার সুরক্ষার কথা ভেবে সে তাকে ট্রিপে যাওয়ার অনুমতি দেয় না। ইউটো এতে খুবই মন খারাপ করলেও শেষ পর্যন্ত বাবার সিদ্ধান্ত মেনে নেয় এবং স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইউটোকে না বলার পর দাইসুকে মনে প্রচণ্ড অনুশোচনা হয়। সে ভাবতে থাকে সে একটি নিষ্পাপ বাচ্চার মন ভেঙে দিয়েছে, আর সেই কারণেই যাওয়ার পথে রাস্তায় সে ইউটোকে থামায় এবং তাকে নিজের কাজের জায়গায় সাথে নিয়ে যায়, কারণ তার গাছ কাটার কাজটাও সেই পাহাড়েই হচ্ছিল। এটা শুনে ইউটো ভীষণ আনন্দিত হয় এবং দাইসুকেও কিছুটা স্বস্তি পায়, কারণ নিজের কর্মক্ষেত্রে সে ইউটোর উপর নজর রাখতে পারবে। নিজের বাবার কাজের জায়গায় গিয়ে ইউটো বেশ আনন্দ উপভোগ করে, আর ইউটোকে আনন্দিত দেখে দাইসুকেও হাসি মুখে কাজ করে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে একটি প্রকাণ্ড গাছ কেটে তার গায়ের উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। মানুষের জীবনটা সত্যিই কতটা অনিশ্চিত, কেউ জানে না কখন তার জীবন প্রদীপ নিভে যাবে। অথচ এই ক্ষণস্থায়ী জীবনের জন্যই মানুষ কত কি আয়োজন করে চলেছে। ইউটো নিজের চোখের সামনে প্রিয় বাবাকে এভাবে মারা যেতে দেখে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। সে তীব্র কষ্ট ও যন্ত্রণায় দিশেহারা হয়ে তড়িঘড়ি সাইকেল নিয়ে বাড়ির দিকে ছুট দেয়। অন্যদিকে হতভাগী রি তার সন্তান রিওকে হারানোর পর এই দাইসুকের কারণেই পুনরায় বেঁচে থাকার নতুন আলো পেয়েছিল, আর আজ নিষ্ঠুর নিয়তি সেটাও তার কাছ থেকে কেড়ে নিল। এই করুণ ঘটনার 1 বছর পেরিয়ে গেছে। আজ দাইসুকের প্রথম মৃত্যুবার্ষিকী। দাইসুকের এক ভাই রয়েছে যার নাম কিয়োসি। সে তার ভাইয়ের প্রয়াণের খবর পেয়ে এই মৃত্যুবার্ষিকীতে এসে উপস্থিত হয়েছে। এতদিন সে দাইসুকে সম্পর্কে কিছুই জানত না, কারণ দাইসুকে অনেক আগেই পরিবার ছেড়ে চলে গিয়েছিল। সে নিজেকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল এবং পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিল। বেচারা দাইসুকে রির সাথে দেখা হওয়ার আগে না জানি কত মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। মৃত্যুবার্ষিকীতে কিয়োসি দাইসুকের বাঁধাই করা ছবির কাছে গিয়ে যা বলে তাতে রির মাথা একদম ঘুরে যায়। সে কঠোর স্বরে বলে, আপনি কেমন স্ত্রী? আপনি তো আমার ভাইয়ের ছবি আপনার পরিবারের পরলোকগত সদস্যদের ছবির সাথেও রাখেননি। তখন রি তাকে দাইসুকের সেই ছবিটি দেখায় যা সে সযত্নে আলাদা করে রেখেছিল। কিন্তু ছবি দেখে কিয়োসি চমকে উঠে বলে, এ তো দাইসুকের নয়। এই কথা শোনা মাত্রই রির পায়ের তলার মাটি সরে যায়। তাহলে তাহলে এতদিন সে কার সঙ্গে সংসার করছিল? যে মানুষটি তাকে দাইসুকের পরিচয় দিয়ে এতগুলো বছর পাশে ছিল, সে আসলে কে? সে কি তবে কোনো মারাত্মক অপরাধীর সাথে জীবন কাটিয়েছে, যে আসল দাইসুকে হত্যা করে তার পরিচয় ছিনতাই করে বেঁচেছিল? রির মাথায় একের পর এক অজস্র জটিল প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে কিছুই অনুধাবন করতে পারছে না যে তার জীবনের সাথে আসলে কী ঘটেছে।
ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় আকিরা নামের এক ব্যক্তি। আকিরা পেশায় একজন অভিজ্ঞ আইনজীবী। সে দাইসুকুর লাইফ ইন্স্যুরেন্স পলিসির টাকা হস্তান্তর করতে এসেছিল, কিন্তু যখন সে জানতে পারে যে মৃত ব্যক্তি আসল দাইসুকে নয়, তখন সে সত্য উন্মোচনের স্বার্থে আসল দাইসুকে সম্পর্কে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেয়। আর এই কারণেই সেই অজানা মৃত ব্যক্তিকে সাময়িকভাবে নাম দেয় মিস্টার এক্স। মিস্টার এক্সের প্রকৃত পরিচয় উদ্ঘাটনের জন্য আকিরা তার গোপন তদন্ত শুরু করে। প্রথমেই সে তার আঁকা স্কেচগুলো মনোযোগ দিয়ে দেখে। ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে মানুষটার মনটা শিশুদের মতোই নিছক সরল ছিল। কিন্তু এই সমস্ত সুন্দর ও মায়াবী ছবির ভিড়ে একটি অদ্ভুত ছবি তার নজর কাড়ে, যেখানে কারো মুখ আঁকা হলেও তা চরমভাবে বিকৃত করা হয়েছে। এই ভয়াল ছবি দেখে আকিরা এবং রি দুজনের মনে গভীর ভীতির সঞ্চার হয়। তবে কি মিস্টার এক্স সত্যিই কোনো দুর্ধর্ষ অপরাধী ছিল? কিন্তু এত দ্রুত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যুক্তিযুক্ত হবে না, তাই আকিরা তার প্রাতিষ্ঠানিক ইনভেস্টিগেশন জোরদার করে। আকিরা সেই স্কেচবুকটি সাথে নিয়ে নিজের অফিসে ফিরে আসে এবং সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতে ঘরে ফেরে। তার পরিবারে রয়েছে তার বৃদ্ধ মা বাবা, তার স্ত্রী কাউরি এবং তাদের ছোট সন্তান মাসারু। সবাই তার জন্য নৈশভোজের টেবিলে অপেক্ষা করছিল। ডিনার শেষে সবাই ঘুমাতে চলে গেলে কাউরি গভীর আদরে আকিরাকে বলে, আমাদের কি আরেকটা সন্তান নেওয়া উচিত নয়? কিন্তু আকিরার মাথায় তখন শুধুই জটিল এই কেসের চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে অন্য কোনো বিষয় নিয়ে ভাবতেই পারছে না। সে কাউরিকে মৃদু না বলে আবার নিজের কাজের টেবিলে মগ্ন হয়ে পড়ে। এদিকে আকিরা প্রতিটি সূক্ষ্ম ক্লু খুঁজতে থাকে, আর সেই সূত্র ধরেই সে পৌঁছায় দাইসুকের ভাই কিয়োসির কাছে। কিয়োসি জানায় দাইসুকে অনেক আগেই ঘর ছেড়ে চলে গিয়েছিল। সে জীবনে অনেক বড় কিছু করতে চেয়েছিল, যাতে তার পরিবার তাকে নিয়ে গর্ব করতে পারে, আর সে খুব দ্রুত সব কিছু শিখতে পছন্দ করত। কিয়োসি গভীর দুশ্চিন্তা প্রকাশ করে বলে, সত্যি কি সেই মিস্টার এক্স আমার ভাইকে হত্যা করেছে? কিন্তু আকিরার কাছে তখন এই প্রশ্নের কোনো সদুত্তর ছিল না। এরপর দৃশ্যপটে উন্মোচিত হয় বারে কর্মরত মিসুজু নামের একটি মেয়ে, যার সাথে দেখা করতে এসেছে আকিরা। একসময় দাইসুকে এবং মিসুজুর মধ্যে গভীর প্রণয়ের সম্পর্ক ছিল, কিন্তু দাইসুকের বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনই হঠাৎ সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। মিসুজু স্মৃতিকাতর হয়ে বলে দাইসুকে খুব ভালো একটি ছেলে ছিল, তবে একটু সরল ও বোকা ধরনের। মিসুজুর মুখে দাইসুকের স্মৃতিচারণের মাঝে যেন লুকিয়ে ছিল এক অব্যক্ত অভিমান ও রাগ, কারণ দাইসুকে তাকে না জানিয়ে হঠাৎ চলে গিয়েছিল। তবুও মনের গহীনে সে তাকেই ভালোবাসত। তাই দাইসুকের কথা বলতে বলতে সে আবেগে কেঁদে ফেলে এবং মোবাইলে সংরক্ষিত তাদের পুরনো ছবিগুলো আকিরাকে দেখায়। কেউ জানে না কোনো অচেনা গন্তব্যে পাড়ি জমানোর পর কার জীবনে ঠিক কী ঘটে। দাইসুকের ওসাকায় চলে যাওয়ার পর তার সাথে ঠিক কী ঘটেছিল তা কারও জানা নেই। আকিরা মিসুজুকে আশ্বস্ত করে বলে যে সে সত্য উদ্ঘাটন করবেই। অন্যদিকে রি এখনও জানে না যে তার জীবনের সেই অজানা মানুষটি আসলে কে ছিল। তার অন্তরে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। সে এতদিন যাকে ভালোবেসেছে, যার সাথে জীবন ভাগ করে নিয়েছে, যার ঔরসে তার একটা মিষ্ট মেয়ে জন্ম নিয়েছে, সেই মানুষটি কি আদৌ সত্য ছিল? ওইদিকে আকিরা তার এক ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় তদন্ত এগিয়ে নিয়ে চলে। তার বন্ধু জানায় 2003 সালেও ঠিক এমন একটি চাঞ্চল্যকর কেস হয়েছিল, যেখানে এক 55 বছরের ব্যক্তি অন্য এক মৃত মানুষের পরিচয় ব্যবহার করত। এমনকি সে নিজেও 2000 সালে এক 67 বছর বয়সী ব্যক্তির সাথে নিজের আইডেন্টিটি অদল বদল করেছিল। এটি শুনে আকিরার মনে পড়ে সে দাইসুকে ঠিক সেই সময়টাতেই নিখোঁজ হয়েছিল। তবে কি সেও নিজের পরিচয় পরিবর্তন করেছিল? এই সূত্রের সুতো ধরে আকিরা কারাগারে যায় সেই দালাল বা ব্রোকারের কাছে, যে এই ধরনের অবৈধ পরিচয় পরিবর্তনের কাজ করত। তার নাম ওরিমানু। কিন্তু ওরিমানু প্রথমে তার সাথে ঠিকমতো কথা বলতে চায় না, কারণ সে মিশ্র রক্তের মানুষদের তীব্র ঘৃণা করে। আকিরা মূলত একজন অর্ধ কোরিয়ান ও অর্ধ জাপানিজ পুরুষ। তার মা বাবার একজন জাপানি হলেও অন্যজন ছিল কোরিয়ান। তবুও সত্য উদ্ঘাটনের তাগিদে আকিরা তাকে আকুল অনুনয় বিনয় করতে থাকে। অবশেষে ওরিমানু কথা বলতে সম্মত হয়। এরপর আকিরা যখন তাকে মিস্টার এক্সের ছবি দেখায়, তখন স্পষ্ট বোঝা যায় যে ওরিমানু লোকটিকে চিনতে পেরেছে, কিন্তু সে কৌশলে কিছুই প্রকাশ করে না। আকিরা হতাশ মনে অফিসে ফিরে আসে। ঠিক তখনই সেখানে তার নামে ওরিমানুর পক্ষ থেকে পাঠানো একটি গোপন পার্সেল এসে পৌঁছায়। পার্সেলটি খুলতেই সে একটি ছবি দেখতে পায়, যেখানে সোনেজাকি নাম লেখা রয়েছে। সম্ভবত এই সোনেজাকি হলো আমাদের রহস্যময় মিস্টার এক্স।
এদিকে ইউটোর মানসিক অবস্থা মোটেও ভালো নয়। সে নিজের চোখের সামনে বাবাকে হারিয়েছে, অথচ এখনও তার একটি সমাধি তৈরি হয়নি। এই ভেবে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। রি তাকে পরম মমতায় শান্ত করে বলে, আমরা এখনও তার আসল পরিচয় জানি না, তবে আমি কথা দিচ্ছি সব সত্য জানার পর তার নামেই আমরা সুন্দর একটি সমাধি বানাবো। রির মনেও গভীর হাহাকার। যদিও সে তার স্বামীর আসল পরিচয় জানে না, কিন্তু মানুষটিকে তো সে চেনে, যে তাকে ভেঙে পড়ার দিনে হাত ধরে সামলেছিল এবং অফুরন্ত ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। এরপর মিসুজু আকিরার সাথে আবার দেখা করে একটি আর্ট এক্সিবিশনে, যেখানে বিভিন্ন অপরাধীদের আঁকা পেইন্টিং প্রদর্শিত হচ্ছে। সেখানে ঘুরতে ঘুরতে আকিরা এমন একটি ছবি দেখতে পায় যেখানে মুখটি খুব সুন্দরভাবে আঁকার পর ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে, ঠিক যেমনটা ছিল মিস্টার এক্সের স্কেচবুকে। এতে আকিরার সন্দেহ আরও ঘনীভূত হয়। তবে কি মিস্টার এক্স সত্যিই কোনো দাগী অপরাধী ছিল? অনুসন্ধানে জানা যায় এই ভয়াবহ ছবিটি এঁকেছিল কোবায়াসি নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি। কোবায়াসি অনিয়ন্ত্রিত নেশা ও জুয়ায় আসক্ত হয়ে একসময় তার নিজের বসের স্ত্রী ও নিষ্পাপ সন্তানকে তাদের ঘরে ঢুকে নির্মমভাবে হত্যা করেছিল। পরবর্তীতে সে ধরা পড়ে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার মাকোটো নামের একটি ছোট ছেলে ছিল। আকিরার মনে অমঙ্গল আশঙ্কা জাগে। মিস্টার এক্স কি তবে সেই খুনি কোয়াবাসির ছেলে মাকোটো? এই ধোঁয়াজাল কাটাতে আকিরা পুনরায় ওরিমানুর কাছে যায়, কিন্তু ওরিমানু সরাসরি কিছু না বলে উল্টো দার্শনিক প্রশ্ন তোলে। তুমি কিভাবে নিশ্চিত হও কে আসল আর কে নকল? এমনকি তুমি কি এটাও জানো যে আমিই আসল ওরিমানু, নাকি আমি ওরিমানুর আইডেন্টিটি চুরি করেছি? তার এই ক্রূর কথায় ইঙ্গিত মেলে যে পরিচয় বদলে ফেলা এই অন্ধকার জগতে কতটা ডাল ভাত ব্যাপার। আইডেন্টিটি চুরি যেন এদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। এখন আকিরা পুরোপুরি এই মনস্তাত্ত্বিক রহস্যে জড়িয়ে পড়ে। সে নিজেকে শান্ত করে কোয়াবাসির গ্রামে যায় মাকোটোর বাল্যকাল সম্পর্কে জানতে, আর এখান থেকে উন্মোচিত হয় মাকোটোর এক বিভীষিকাময় অতীতের গল্প। ছোট্ট মাকোটো নিজের বেসবল ব্যাট হাতে আনন্দে দৌড়ে এসেছে তার বন্ধুর বাড়িতে। তার বন্ধু আর কেউ নয় বরং কোয়াবাসির বসেরই ছোট ছেলে। সে তার বন্ধুকে ডাকতে থাকে এবং তাড়াতাড়ি নিচে নেমে বেসবল খেলার জন্য তাড়া দেয়। কিন্তু হঠাৎই মাকোটোর চোখের সামনে এমন এক ভয়াল দৃশ্য ভেসে ওঠে যা তার কোমল জীবনকে চিরতরে তছনছ করে দেয়। সে দেখে তার নিজের বাবা কোয়াবাসি অত্যন্ত নির্মমভাবে তার বসের স্ত্রী ও ছোট্ট বন্ধুটিকে কুপিয়ে হত্যা করেছে। চারদিকে রক্তের বন্যা ভেসে যাচ্ছে, আর সেই রক্ত ভেজা অবস্থাতেই কোয়াবাসি মাকোটোর সামনে এসে দাঁড়ায় এবং হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, এই নাও, যা খুশি কিনে নাও। সে এমন স্বাভাবিকভাবে কথা বলছিল যেন কিছুই ঘটেনি। ছোট্ট মাকোটো ভয়ে এতটা স্তব্ধ হয়ে যায় যে তার মনে প্রশ্ন জাগে, তার বাবা কেন এমন পৈশাচিক কাজ করলো? এদিকে বর্তমানে আকিরা মাকোটোর সন্ধান করতে করতে একটি বক্সিং ক্লাবের সামনে এসে পৌঁছায়। বাবাকে পুলিশ গ্রেপ্তার করার পর গৃহহীন মাকোটো এই ক্লাবেই আশ্রয় নিয়েছিল। ক্লাবের প্রবীণ মালিক তাকে বক্সিং শেখায় এবং সন্তানের মতো লালন পালন করে। আকিরা মাকোটোর ছবি দেখালে তারা জানায় মাকোটো অত্যন্ত ভালো একটি ছেলে ছিল এবং সে খুব দ্রুত টেকনিক শিখে ফেলত। একবার এক ঋণের লড়াইয়ে সে তার প্রতিপক্ষকে নির্মমভাবে পরাজিত করেছিল এবং তারপর থেকে সে আর কোনো ম্যাচে হারেনি। কিন্তু এসব সাফল্য বা ট্রফিতে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে সর্বদা অন্তর্দাহ ও মানসিক দুশ্চিন্তায় ভুগত, আর শৈশবের সেই রক্তাক্ত স্মৃতি তাকে তাড়া করে বেড়াতো। একদিন সে ক্লাবের মালিককে আকুল হয়ে বলেছিল, আমার জেতা বা হারা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি যখনই আয়নায় নিজের মুখ দেখি তখনই আমার মনে হয় আমি সেই খুনি বাবারই প্রতিচ্ছবি। মনে হয় নিজের জীবনটাই শেষ করে দেই, নিজের মুখের চামড়াটাই ছিঁড়ে ফেলি। মালিক জানায় মাকোটো বক্সিং করত শুধুমাত্র নিজেকে সেই অপরাধের শাস্তি দেওয়ার জন্য, যা সে নিজে কখনোই করেনি। মালিক এসব আত্মঘাতী কথা বলার জন্য তাকে বকাঝোকাও প্রহার করত, কারণ তার চোখে মাকোটো ছিল এক অনন্য ফাইটার। কিন্তু মাকোটো এই অন্ধকার খ্যাতি চাইতো না। বাইরে থেকে শক্ত থাকলেও ভেতরে ভেতরে সে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ঠিক এই কঠিন সময়ে ওকাটা নামের একটি মেয়ে, যে মাকোটোকে ভালোবাসতো, তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে মানসিক সান্ত্বনা দেয়। ধীরে ধীরে তারা একে অপরের ঘনিষ্ঠ হয়। কিন্তু একদিন হঠাৎ মাকোটো আবার আয়নায় নিজের মুখ দেখে আতঙ্কে শিউরে ওঠে। তার দম বন্ধ লাগতে শুরু করে, যেন সে আর শ্বাস নিতে পারছে না। সে বুঝতে পারে না সে কি করবে। দিশেহারা হয়ে সে দৌড়ে ঘরে ফিরে ভেঙে পড়ে এবং চিৎকার করে কাঁদতে থাকে, আমার সাথেই কেন এমন হয়?
আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাও সবাই কেন আমাকে খুনির ছেলে বলে দাগিয়ে দেয়। পরের দিন ট্রেনিংয়ের সময়ও তার মন স্থির থাকে না। যে দৌড়ে সে সর্বদা প্রথম হতো, আজ সে মাঝপথেই ধপাস করে পড়ে যায় এবং মাটিতে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে, যেন সে নিজের ভাগ্যের কাছেই হেরে যাচ্ছিল। তার শরীর ও মন দুটোই চুরমার হয়ে যায়। শেষ পর্যন্ত এই মানসিক যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে সে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু আশ্চর্যজনকভাবে সে যাত্রাতেও সে অলৌকিকভাবে বেঁচে যায়, যেন বিধাতা তাকে জীবন শুধরে নেওয়ার আরেকটা সুযোগ দিলেন। এরপর সে সেই অভিশপ্ত শহর ছেড়ে চিরতরে ওসাকায় পাড়ি জমায় এবং এক নতুন পরিচয়ে বাঁচতে শুরু করে। গল্পের এই পর্যায়ে এসে আকিরার সামনে সত্যের পর্দা উন্মোচিত হয়। মাকোটো তার বাবার অভিশপ্ত অতীত থেকে পালিয়ে এক নতুন পরিচয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল, যে চায়নি সমাজ তাকে কোনো দিন খুনির ছেলে বলে ধিক্কার দিক। তাই সে নিজের নাম পরিচয় বদলে ফেলেছিল। তবে এখনও একটি চরম প্রশ্ন অমীমাংসিত থেকে যায়, তবে কি মাকোটো দাইসুকের পরিচয় হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করেছিল? এই জটিল চিন্তায় আকিরা এতটাই মগ্ন হয়ে পড়ে যে নিজের ঘরেও সে শান্তি পায় না। তার ব্যক্তিগত দাম্পত্য জীবনেও এর মারাত্মক প্রভাব পড়ে। একদিন সে নিজের ছোট ছেলে মাসারুর উপর অহেতুক রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে বসে। কাউরি পরম মমতায় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আকিরাকে এসে বলে, তোমার আবার নিজের পুরনো রূপে ফিরে আসা উচিত। তুমি আগের মতো শান্ত নও, তোমার উচিত নিজেকে পুনরায় খুঁজে বের করা। কিন্তু আকিরা তখনও এই কেসের জালেই বন্দী। এরপর সে কিওসি ও রির কাছে গিয়ে মাকোটোর জীবনের পুরো সত্যটা খুলে বলে, সাথে এটাও নিশ্চিত করে যে জীবন বাঁচানোর তাগিদে অন্যের পরিচয় ব্যবহার করা কোনো বড় অপরাধ হলেও মাকোটো দাইসুকের পরিচয় নিয়ে কোনো অন্যায় বা খারাপ কাজ করেনি, তাই সে কোনো অপরাধী নয়। এই সত্য শুনে রি এবং কিওসি দুজনের বুক থেকে যেন পাথর নেমে যায়। ইউটো বহুবার তার বাবার প্রকৃত অতীত জানতে চেয়েছিল। আজ রি তার সব প্রশ্নের উত্তর দিতে পেরে কেঁদে ফেলে। ইউটো তার বাবার ভালো মনের কথা জেনে স্বস্তি পায়, তবে মাকোটোকে আজ সে ভীষণ মিস করে। রির মন থেকেও সেই ধোঁয়াজাল কেটে যায় যে মানুষটার সাথে সে এতদিন সংসার করেছে সে কোনো অপরাধী বা খুনি ছিল না, বরং ছিল এক নিষ্পাপ ও দয়ালু মানুষ। এদিকে আকিরা আসল দাইসুকের সন্ধানে তদন্ত থামায়নি। মিসুজু আবার তার সাথে দেখা করে জানায় যে সে দাইসুকের পুরনো অ্যাকাউন্ট হ্যাক করে কিছু মেসেজ পেয়েছে, যেখানে লেখা, তুমি একজন প্রবঞ্চক, আমার টাকা কবে ফেরত দেবে। এতে স্পষ্ট হয় যে আসল দাইসুকেই আসলে মানুষকে ঠকিয়ে বেড়াতো। আর এখানেই সবচেয়ে বড় সত্যিটা আলোয় আসে। দাইসুকের অ্যাকাউন্টে সেই টেক্সটটি পাঠিয়েছিল সোনাজাকি নামের এক ব্যক্তি, যে নামটি আসলে ব্যবহার করেছিল মাকোটো। পরবর্তীতে দাইসুকে মাকোটোর পাওনা টাকা ফেরত দিতে না পেরে তারা পারস্পরিক সম্মতিতে নিজেদের আইডেন্টিটি অদলবদল করে নেয়। মাকোটো শুধুমাত্র চেয়েছিল তার পুরনো অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে, আর সে কারণেই সে বারবার পরিচয় বদলেছিল। এরপর আকিরা আসল দাইসুকের বর্তমান ঠিকানা খুঁজে বের করে এবং মিসুজুকে সাথে নিয়ে সেখানে হাজির হয়। একটি ক্যাফেতে তারা আসল দাইসুকে দেখতে পায়। মিসুজু তাকে দেখে আবেগে বেকুল হয়ে পড়ে, তার চোখে জল চলে আসে। সে ভেজা চোখে হেসে বলে, বোকা, এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে? তারপর পুরনো স্মৃতির পথ ধরে তারা একসাথে হেঁটে চলে যায়। পৃথিবী মনে করে দাইসুকে মারা গেছে, কিন্তু আসল দাইসুকে তো নিজের পরিচয় ত্যাগ করে অন্য নামে এক নতুন জীবন উপভোগ করছে। সব কিছু অনুধাবন করে আকিরা এক মানবিক সিদ্ধান্ত নেয়। সে মৃত মাকোটোকেই খাতায় কলমে আসল দাইসুকে হিসেবে বহাল রাখবে, যাতে রি তার স্বামীর বিমার পুরো টাকাটা পায়। রি এতে অত্যন্ত কৃতজ্ঞ হয় এবং আকিরাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানায়। আকিরা তাকে বিদায় জানিয়ে নিজের বাড়ি ফিরে আসে। এরপর রি ইউটোর কাছে আসে। ইউটো এখনও তার সৎ বাবা মাকোটোকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তারা দুজনে একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে রির ছোট মেয়েটি বড় হলে তারা তাকে অবশ্যই জানাবে তার বাবা কতটা মহান ও ভালো একজন মানুষ ছিল। পরিবার সত্যি পরম মমতার জায়গা, যেখানে শুধুই ভালোবাসা পাওয়া যায়। এদিকে আকিরা নিজের ভুল অনুধাবন করতে পেরে সে বুঝতে পারে যে একটি কেস নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে সে পরিবারকে মোটেও সময় দিতে পারেনি, এমনকি অবুঝ মাসরুর উপর অন্যায়ভাবে রাগ দেখিয়েছে। তাই সে মাসারুর সাথে হাসি খুশি সময় কাটাতেও খেলাধুলা করতে শুরু করে। কাউরি এটা দেখে মনে মনে ভীষণ খুশি হয়, আর তাই
তারা পরের দিন একসাথে একটি অভিজাত রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যায়, কিন্তু সেখানেই ঘটে এক আনএক্সপেক্টেড মোড়। মাসারু গেম খেলার জন্য ফোন চাইলে কাওরি তাকে নিজের ফোনটি দেয়। ঠিক তখনই আকিরা সেই স্ক্রিনে একটি গোপন মেসেজ দেখতে পায়, যেখানে লেখা, আমরা কি কাল আবার দেখা করতে পারি? তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এতে স্পষ্ট বোঝা যায় যে কাউরি গোপনে অন্য কারোর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। সময় কতটা নির্মম! সময় থাকতে আমরা অনেকেই প্রিয়জনের মূল্য বুঝতে পারি না। আকিরা পরিবারকে সময় না দেওয়ায় আজ কাউরি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিন্তু আকিরা এই চরম সত্য জানার পরও কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে নীরব ও স্তব্ধ হয়ে থাকে। এরপর সে রাতে একাকী একটি বারে যায় এবং অচেনা পরিচিত লোকের পাশে বসে নিজের অন্তরের জমাট বাঁধা সব কথা খুলে বলে। তারপর বিষণ্ণ মনে বাড়ি ফেরার পথে দেয়ালে টাঙানো একটি প্রতীকী পেন্টিংয়ের দিকে তার নজর আটকে যায়। পেন্টিংয়ে দেখা যায় একজন মানুষ আয়নায় নিজের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আয়নার প্রতিবিম্বে সে নিজেকে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। এই অসাধারণ চিত্রকর্মটির মাধ্যমেই আমরা অনুধাবন করতে পারি মার্কোটোর সেই পরিচয় বদলানোর করুণ চিরন্তন সত্যকে। ছবির লোকটির মতো মার্কোটো চেয়েছিল তার মুখ থেকে সেই খুনি বাবার অভিশপ্ত ছায়া চিরতরে মুছে ফেলতে, যাতে সমাজ তাকে আর কোনোদিন অপরাধীর সন্তান হিসেবে না দেখে। আর এভাবেই শেষ হয় মন ছুঁয়ে যাওয়া এই অনন্য মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর গল্পের। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।